Hello friends and students, Institute of Academic and Competitive English ISC পরিচালিত SB Education and Career চ্যানেলে আবার তোমাদের একবার স্বাগত। আমাদের আগের অনেকগুলোই ভিডিও প্রকাশিত হয়েছে এবং পরপর আমরা ডেসক্রিপটিভ ইংলিশ কিভাবে লিখতে হয় সেগুলো আলোচনা করেছি। সামনেই ক্লার্কশিপ পরীক্ষা পার্ট 2, ICDS পরীক্ষা, মিসলেনিয়াস পরীক্ষা এবং WBCS পরীক্ষা আছে। সেগুলি পার্ট 2 খুবই গুরুত্বপূর্ণ। পার্ট 2তে পাশ করলেই WBCS মিসলেনিয়াসের পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ। এবছরের যেগুলো ইন্টারভিউ আছে তাদের জন্য তৈরি করে দিয়েছি, তাদের জন্য প্রস্তুত করাচ্ছি। কীভাবে ইন্টারভিউ দেবে তার আমি দিতে হবে সেগুলো আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। পরবর্তী ক্ষেত্রে আমি এগুলো ধারাবাহিকভাবে এর ক্লার্কশিপ পার্ট 2, ICDS পার্ট 2, মিসলেনিয়াস পার্ট 2 এবং WBCS পার্ট 2 যে পরীক্ষাগুলোর মেন সেগুলো কি কি আসে এবং কি কি করতে হবে, কি কি ভাবে সেগুলোর উত্তর দিতে হয় সব আমি দেখিয়ে দেবো। আজকে আমি আগের এপিসোডে আগের ভিডিও আমি ক্লার্কশিপ পার্ট 1-এর কত নাম্বার থাকবে, কত সময় এবং কি কি বিষয় থাকবে সেগুলো আলোচনা করেছি এবং তার মধ্যে রিপোর্টিংটা কিভাবে করতে হয় সেটা আলোচনা করে দিয়েছি। আজকে এর সঙ্গে ICDS, WBCS মনে রাখতে হবে, WBCS মিসলেনিয়াস একটা লেভেলের, WBCS ABCD 4টে গ্রুপের, তোমরা সবাই জানো, ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় পরীক্ষা। তো আর মিসলেনিয়াস তার পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ মিসলেনিয়াস WBCS-এর যে এসে লেটার, রিপোর্টিং, প্রেসিজ, E2B, B2E এগুলোর একটা লেভেল, আর আমি দুটো লেভেলে ভাগ করছি, ক্লার্কশিপ আর ICDS এর আর একটা লেভেল। অর্থাৎ দুটো লেভেলে আমরা প্রেসি, লেটার, রিপোর্ট, E2B, B2E এগুলো আমরা আলোচনা করব, তাহলে আমাদের সুবিধে হবে, কারণ লেভেল দুটো একটু আলাদা। ICDS সঙ্গে ক্লার্কশিপের একটা ফারাক আছে যে ICDS-এ ইংরেজিটা 100 নম্বরের আসবে, সেক্ষেত্রে প্রেসি, লেটার, রিপোর্টিং, B2E ছাড়াও আরও কিছু প্রশ্ন আসবে গ্রামাটিক্যাল, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ওপরে। তো এগুলো আমি পার্ট বাই পার্ট, 1 by 1 আমি দেখিয়ে চলবো। ওকে, তো সেগুলো আমাকে ফলো করো এবং আমি আশা করি আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা যদি সেগুলো ফলো করে তাহলে রিটেন ইংলিশটা বা পার্ট 2টা সহজেই পাস করতে পারবে এবং তারা চূড়ান্ত সফল হবে। তো এবারে আমাদের বোর্ডের দিকে যাওয়া যাক। তো আজকে শেখাবো প্রেসিজ কিভাবে করতে হয়, রুলস। প্রেসিজ রুলস অর্থাৎ প্রেসি কিভাবে করতে হয়। প্রেসি WBCS থেকে আরম্ভ করে IAS, WBCS, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ICDS প্রত্যেকটা পরীক্ষায় প্রেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি কাজে প্রেসিটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে বড় জিনিসকে সংক্ষিপ্তভাবে বুঝতে হয়। বড় বড় লেটারগুলো, ড্রাফটগুলো, বড় বড় যেগুলো নোটস আছে সেগুলোর সংক্ষিপ্ত সার অর্থাৎ ব্রিফ একটা জিনিস বুঝতে হয়, যার জন্য প্রেসিজটা খুব দরকার। অর্থাৎ সারমর্ম বা সংক্ষিপ্ত সার যাই বলি, প্রেসিজটা আমাদের করতে হয় এবং প্রেসিজ করার নিয়মগুলো আমাদের জানতে হবে। ওকে, আচ্ছা, আমরা যদি রুল ওয়াইজ আলোচনা করি তাহলে প্রেসিজ নিয়মগুলো বুঝতে পারবো। সেই নিয়মগুলো কি কি, তাহলে আমরা রুল ওয়াইজ আলোচনা করি। তাহলে 1 নম্বর, যে প্যাসেজটা দেয়া থাকবে তা বারবার অন্তত 3 থেকে 5 বার পড়তে হবে। তাহলে কি বলে দিই, প্রেসি কীরকম না, কোনো একটা বিষয়ের ওপরে দিয়ে দেবে 100 ওয়ার্ড বা 150 ওয়ার্ড দিয়ে দেবে, সেটাকে প্রেসিজ করতে হবে। সংক্ষিপ্ত সারকৃত কোনো ঘটনা হতে পারে, কোনো দার্শনিক জীবন তথ্য হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেগুলোর ওপরে তোমাকে প্রেসি করতে হবে। কোনো জিনিসের বর্ণনা হতে পারে। ওকে, তাহলে বারবার করতে হবে, বারবার পড়তে হবে।
আচ্ছা, 2 নম্বর, তার অর্থ বুঝতে হবে। অর্থ বুঝতে হবে মানে কি না, যে টোটাল প্যাসেজটা আছে আমাকে অর্থ বুঝতে হবে যে কি সম্পর্কে বলা আছে, এটা কোনো এর বিষয়টা কি, কোনো পশু বা কোনো ঘটনা, কোনো দার্শনিক তথ্য বা জীবনের কোনো চিরন্তন সত্য, কি সম্পর্কে এটা বলা আছে সেটা আগে জানতে হবে। ওকে, তার অর্থ বুঝতে হবে। এক্ষেত্রে বলে রাখি যে কোনো দেখা গেল যে কয়েকটা প্রেসির আমি হয়তো কোনো ওয়ার্ডের মানে বুঝতে পারছি না, কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো আমি মানে বুঝতে পারছি না, সেগুলো আন্ডারলাইন করবে, যতটা সম্ভব মানে উদ্ধার করার চেষ্টা করবে। কিন্তু যদি দেখো যে মানে উদ্ধার করতে পারছো না, তাহলে কিন্তু কোনো ভয়ের কোনো কারণ নেই বা কোনো প্যানিকের কারণ নেই যে আমি এরম মনে করবে না যে আমি প্রেসি করতে পারবো না, আমার বোধহয় হবে না প্রেসি, এরম করবে না। অর্থাৎ একটা টানা মানে, অর্থাৎ বাক্যটা টানা বা সাঁড়া মানে করতে হবে। তাহলে এখানে লিখে রেখি যে কোনো শব্দের অর্থ না জানলে তার টানা বা মোটামুটি অর্থ করতে হবে। ঠিক আছে, তাহলে একটা মোটামুটি অর্থ করতে হবে যে প্যাসেজ করে, কারণ কি না প্যাসেজটা বা লাইনটা কি বলেছে সে সম্পর্কে জানতে হবে। তাহলে কি হলো, 1 নম্বর যে প্যাসেজটা বারবার পড়তে হবে, তার অর্থ মোটামুটি বুঝতে হবে। ওকে, 3 নম্বর মূল ভাব বুঝতে হবে। যে প্যাসেজটা দেয়া থাকবে তার মূল ভাব, মেন আইডিয়াটা কি বলেছে সেটা বুঝতে হবে। অর্থাৎ প্রেসিটার একটা সেন্ট্রাল আইডিয়া আছে, কেন্দ্রীয় ভাব আছে, সেই কেন্দ্রীয় ভাবটাকে বুঝতে হবে। কেন্দ্রীয় ভাবটাকে বুঝে তার সেটা হচ্ছে মেন আইডিয়া এবং তার সাব আইডিয়া, এখানে বুঝতে হবে মূল ভাব বা উপভাব, উপমূল ভাব। তাহলে একটা যদি মেন আইডিয়া থাকে তাহলে 3 সাব আইডিয়া হতে পারে, 2 বা 3 বা 4 যে কোনো সাব আইডিয়া হতে পারে। ঠিক আছে, তাহলে কি হলো, মেন আইডিয়া একটা, সাব আইডিয়া 2-3টে হতে পারে। অর্থাৎ আমার উদ্দেশ্য হচ্ছে প্রেসিটা কি, প্যাসেজটা কি সম্পর্কে আমার জানা, প্যাসেজের মূল ভাবটা কি, অর্থাৎ লেখক বা রাইটার কি, হোয়াট ডাজ হি ওয়ান্ট টু কনভে থ্রু দ্য প্রিসাইজ। ওকে, প্রেসিজ অর্থাৎ প্রেসি দ্বারা তিনি কি মূল ভাব বোঝাতে চাইছেন। ওকে, মূল ভাব হয়ে গেল। আচ্ছা, এরপরে সেই বাক্যগুলিকে আন্ডারলাইন করতে হবে। অনেক এখানে হয়তো 10খানা সেন্টেন্স আছে বা 15খানা সেন্টেন্স আছে, 15 sentences are there in a précis or 10 sentences there in a précis. So we do not be panicked, do not get panicked at all. You have to understand the main idea containing in the passage. Okay, so at first you have to read the passage carefully, and then you have to find out the main idea and sub idea of the passages. Okay, it is not needed that you will understand all the words of the passage, that is not needed. You may not understand, তুমি নাও বুঝতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। সেই বাক্যগুলিকে আন্ডারলাইন করতে হবে। তাহলে কেন করতে হবে না, যাতে আমি মূল ভাগ থেকে সরে না যাই, আমার লেখাটা প্রেসিটা মূল ভাগ থেকে সরে না যায়। তাহলে এইটার জন্য আমাকে মূল ভাবটা আন্ডারলাইন করতে হবে। ওকে, তাহলে আন্ডারলাইন হলো, তাহলে আমি পেয়ে গেলাম যদি 15টা লাইন থাকে বা 15টা বাক্য থাকে বা 10টা বাক্য থাকে, তা আমি সেখান থেকে 5টা বা 6টা বাক্য পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, আন্ডারলাইন হয়ে গেল। বাকি বাক্যগুলোকে আর গুরুত্ব দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি হবে, 4 নম্বর
মূল ভাবটিকেই টাইটেল বা শিরোনামে রূপ দিতে হবে। ওকে, তাহলে মূল যে ভাবটা, সাব ভাবগুলো নয়, মূল ভাবটাকে শিরোনামে রূপ দিতে হবে। সাব ভাব অর্থাৎ উপভাবগুলোকে যদি শিরোনাম করা হয় তাহলে কিন্তু ফুল নাম্বার পাবে না। মনে রাখতে হবে প্রেসির টাইটেলের জন্য একটা নাম্বার দেওয়া থাকে এবং বডির জন্য নাম্বার দেওয়া থাকে, আলাদা আলাদা নাম্বার দেওয়া থাকে, সেটা প্রশ্নে বলা থাকে না, সেটা পরীক্ষকরা বা যারা এক্সামিনার তারাই ঠিক করেন। হ্যাঁ, সুতরাং তোমাদের টাইটেলটা যদি ঠিক হয় তাহলে সেখানে ফুল নাম্বার পাবে এবং বডি যদি ঠিক হয় তার জন্য আলাদা নাম্বার পাবে। অর্থাৎ ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ইন দ্যাট রেসপেক্ট। দ্য টাইটেল মাস্ট বি ক্লিয়ার অ্যান্ড টাইটেল মাস্ট বি টু দ্য পয়েন্ট রিলেটিং টু দ্য প্রেসিস। ওকে, এক টাইটেল গরু সম্পর্কে যদি বলে তাহলে তুমি ছাগল যদি টাইটেল দাও যেটা হবে, তাহলে প্রেসির টাইটেল না হলে এই রকম হবে। ওকে, হাস্যকর হয়ে যাবে। ওকে, মূল ভাবটিকে টাইটেল বা শিরোনামে রূপ দিতে হবে। এরপরে কি 5 নম্বর পয়েন্টে আসবো। 5 নম্বর পয়েন্ট কি না, যে টাইটেলটা হলো সেটাকে নিয়ে, টাইটেল এবং সাব টাইটেল নিয়ে যে বাক্যগুলো হলো সেই সম্পূর্ণ ভাব ও উপভাবগুলিকে নিজের ভাষায় লিখতে হবে। এটা মনে রাখতে হবে যে নিজের ভাষায় না লিখলে কোনো ওয়ার্ড হয়তো ওখান থেকে ধার করা যাবে, লোন করা যাবে, কিন্তু ডাইরেক্ট যদি কেউ সেন্টেন্স তুলে দেয় তাহলে হি উইল বি ডিসকোয়ালিফাইড, হি উইল নট গেট এনি নাম্বার অ্যাট অল। ওকে, অর্থাৎ ওখান থেকে 5টা লাইনে আমি ভাব বুঝতে পারলাম, 5টা লাইনে ভাব অনুযায়ী আমি 5টা লাইনে টুকে দিলাম তাহলেই ফুল নাম্বার পাবো, তা কিন্তু হবে না। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে যে 5টা লাইনে যেন ওই পরপর তুলে না দেওয়া হয়। পরপর তুলে দেওয়া হলে কিন্তু তুমি নাম্বার পাবে না, ওটাকে নিজের ভাষায় লিখতে হবে। এবারে এখানে একটা প্রশ্ন, স্যার আমরা নিজের ভাষায় কি করে লিখবো, আমরা তো লিখতে পারি না। তো আমি বলবো সেক্ষেত্রে প্রেসি করা না করা একই কথা। তাহলে কি করতে হবে, ইউ হ্যাভ টু রাইট অ্যাকর্ডিং টু ইউর ওন। তাহলে এক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিংটা তোমাকে জানতে হবে। আমাদের প্রথম থেকে টেন্স থেকে আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ডেসক্রিপটিভ ইংলিশের টোটাল ক্লাসগুলো দিয়েছি, ছাত্রছাত্রী ভাই বোনদের বলে দেবো সেই ফ্রি হ্যান্ড রাইটিংটা ঠিকভাবে ফলো করতে, ভিডিওগুলো দেখে সুন্দরভাবে যদি ফলো করে তাহলে সে নিশ্চয়ই ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবে। ডেসক্রিপটিভ ইংলিশ লিখতে হবে। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ফ্রি হ্যান্ড রাইটিং, দ্যাট মিন্স writing according to one's mind, according to one's way is very much needed to pass in any of government service, any of the competitive exam, because সেখানে ব্যক্তিত্ব দেখা হয়, অর্থাৎ কোন ব্যক্তি কীরকম। ইট ইজ নট দ্যাট যে রামের পেশি শ্যামের মতো হবে, হলো না কেন, বা রহিমের পেশি যদুর মতো হলো না কেন, দ্যাট ইজ নট ম্যাটার। ইট মে বি ডিফারেন্ট বাট ইট উইল বি precise, may be the different, but the main content of the précis will be the same. Matter will be same, but the way of expression may be different. Okay, then you have to remember it very carefully, the students. Okay, সবাইকে এটা মনে রাখতে হবে। তাই নিজের ভাষায় সম্পূর্ণ ভাব ও উপভাবগুলিকে নিজের ভাষায় লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা 6 নম্বর, ইট মাস্ট বি 1/3 অংশ। মূলভাবে প্রেসি হবে মূল প্যাসেজের 1/3 অংশ, তার মানে 1/3 অংশ, মানে 100 শব্দ বা 120 শব্দ থাকলে প্রেসি হবে 40 শব্দের। এখানে +5 +-5 হতে পারে, এটা মনে, সেই জন্যই কিন্তু প্রেসিতে বক্স দেয়া থাকে।
সেই বক্সগুলো যাতে পড়ে সঙ্গে সঙ্গে বোঝা যায় সেই জন্যই বক্সগুলো দেয়া থাকে। ওকে, মনে রাখতে হবে। তাহলে 1/3 হতে হবে। ওকে, আচ্ছা, এবারে আর যেটা জিনিসটা 6 নম্বর 7 নম্বর যেটা বলে দিই 7 নম্বর, সেটা করতে হবে যে প্রেসি মাস্ট বি কনসিস্টেন্ট। প্রেসিকে অবশ্যই সুসংহত, কনসিস্টেন্ট, সুসংহত হতে হবে। সুসংহত ব্যাপারটা কি? সুসংহত, হোয়াট ডাজ কনসিস্টেন্ট বা সুসংহত মিন? মানে একটা প্রেসিটা হবে একটার সঙ্গে যে বাক্য হবে 6 to 7 সেন্টেন্সেস বা 5 to 6 সেন্টেন্সেস। এগুলো কিন্তু আলাদা সেন্টেন্সেস যদি হয় তাহলে সেগুলো একটার সাথে একটা লিঙ্ক থাকবে এবং প্রত্যেককেই মূল ভাবকে কেন্দ্র করে, মূল ভাবকে কেন্দ্র করে। ওকে, তাহলে মূল ভাবটা জানতে হবে। মূল ভাবকে কেন্দ্র করে এই প্রেসি কনসিস্টেন্ট, মানে ঠিক মালা যেমন গাঁথা থাকে, সুতোর সঙ্গে একটা ফুলের সঙ্গে একটা ফুলের সংযোগ সুতো দিয়ে করা থাকে, ফুলের মালা বা চেন যেরকম থাকে, একটার সঙ্গে একটা শৃঙ্খল আবদ্ধ থাকে, তেমনি প্রেসির সুসংবদ্ধ লেখা কিন্তু তাই কনসিস্টেন্ট বা কোহেরেন্ট হতে হবে। মানে একটার সঙ্গে একটা লিঙ্ক, অর্থাৎ তাহলে একটা কম্প্যাক্ট, অর্থাৎ পড়ে সুন্দর একটা মিনিং পাওয়া যায়। প্রেসি পড়ে তৃপ্তি বা সন্তুষ্টি আসবে যে হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি যে অত বড় প্যাসেজের এইটাই হচ্ছে জিস্ট। অর্থাৎ জিস্টটা মানে কি? আমরা যদি আখকে রস নিংড়ে দিই, বড় আখকে যদি রস নিংড়ে দিই তো আমরা জিস্ট বের করলাম, অর্থাৎ জুস বের করলাম। যেমন রস, আখ কিন্তু খেতে খুব কষ্ট, দাঁত ভেঙে যাবে বা দাঁতে ভীষণ কষ্ট হবে, আখ কামড়াও, তার ছাল ছাড়াও, ঠিক আছে। কিন্তু আমাদের যদি কেউ রস করে দেয় তাহলে সেটা খেয়ে যেমন আমরা তৃপ্ত পাই, তেমনি প্রেসি হয়তো প্যাসেজটা পড়ে বোঝা যাবে, কিন্তু ওইটা হয়তো খটোমটো লাগবে, অতটা বোঝা যাবে না, কিন্তু প্রেসিজ যখন করে দেওয়া হবে তখন বোঝা যাবে। তাহলে এই 7টা পয়েন্ট মনে রাখতে হবে। আর একটা বিষয় বলে দিই যে প্রেসি মোটামুটি 3 ধরনের হয়। 1 নম্বর হচ্ছে ডেসক্রিপটিভ, 2 নম্বর হচ্ছে ন্যারেটিভ, আর 3 নম্বর হচ্ছে রিফ্লেকটিভ। এই 3 ধরনের 3 কাইন্ডস অফ, মেনলি আরও আছে অফ প্রেসিজ, আরও আছে, কিন্তু এই মোটামুটি 3 ধরনের। ডেসক্রিপটিভ মানে কি? বর্ণনামূলক, ঠিক আছে, কোনো ঘটনার বর্ণনামূলক। ন্যারেটিভ মানে কোনো বিবৃতিমূলক, ন্যারেটিভ মানে কোনো বিবৃতিমূলক, ডেসক্রিপটিভ বর্ণনামূলক, আর রিফ্লেক্টিভ মানে কোনো দার্শনিক মতবাদমূলক। এইটাই ইম্পর্টেন্ট, মানে প্রতিফলিত, কোনো একটা জীবন দর্শন প্রতিফলিত হচ্ছে, দ্যাট ইজ কল্ড রিফ্লেক্টিভ। পরীক্ষাতে বেশি দেয় এই রিফ্লেক্টিভ, এটা ইট মাস্ট বি গিভেন ইম্পর্টেন্স ডিয়ার স্টুডেন্টস। এই রিফ্লেক্টিভ পয়েন্টটাকে কিন্তু তোমাদের গুরুত্ব দিতে হবে। এই ধরনের প্রেসিগুলোই বেশি আসে, এটা নয় যে ডেসক্রিপটিভ বা ন্যারেটিভ আসে না, কিন্তু এইটা আসে 80% যে কোনো পরীক্ষা, WBCS, মিসলেনিয়াস, CGL পার্ট 3, IAS এবং ক্লার্কশিপ বা ICDS এর যে কোনো পরীক্ষায় এই পার্টটাই কিন্তু বেশি আছে, রিফ্লেক্টিভ। তাহলে এই গেল মোটামুটি এবার আমি বলে দিই, টাইটেলটা বলে দিই, হ্যাঁ, বলে দিলে বুঝতে পারবো যে প্রেসিগুলো কি করে হবে। টাইটেল মাস্ট বি উইদিন 5 to 6, 0 to 5 words, 0 to 5 or 6 words। তাহলে কি হবে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইন নন ফাইনাইট or participle
পার্টিসিপিল বা নন ফাইনাইট ভার্ব। তাহলে পার্টিসিপল বা নন ফাইনাইট ভার্ব দিয়ে কিন্তু টাইটেল করতে হয়। পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব কাকে বলে বা এটা কি করে করা হবে, এটা আমাদের ডেসক্রিপটিভ ইংলিশে পার্ট বাই পার্ট আমরা আলোচনা করছি। তাহলে পার্ট বাই পার্ট সেই ভিডিওগুলো যদি দেখা যায় বা সেগুলো বোঝা যায়, তাহলে কিন্তু আমি পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব বোঝা যাবে। তবু বলে দিচ্ছি, পার্টিসিপল মানে এক ধরনের অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অর্থাৎ বিশেষণ, আর নন ফাইনাইট মানে বাক্য সম্পূর্ণ করবে না এই রকম। হ্যাঁ, যেমন আমি উদাহরণ দিচ্ছি, কোনো বাস অ্যাক্সিডেন্টে যদি 50 জন মারা যায়, তাহলে অ্যাকচুয়ালি আমি লিখবো না 50 বা আমি লিখব না 50 পারসনস ওয়ার কিল্ড, এটা আমি লিখব না টাইটেলে। তাহলে কি হবে, আমি লিখব 50 কিল্ড। তাহলে 50 পারসনস ওয়ার কিল্ড, 50 কিল্ড, এখানে নন ফাইনাইট ভার্ব হলো, টাইটেল হবে এইরকম। ওকে, তাহলে পরবর্তী ক্ষেত্রে আমি যখন প্রেসি লিখে দেখিয়ে দেবো, তখন বোঝা যাবে যে প্রেসিটা কিভাবে করতে হয়। পরের ক্লাসগুলোতে আমি লিখে দেখিয়ে দেবো, উদাহরণ দিয়ে সম্পূর্ণভাবে কি করে করতে হয় এবং প্রেসি কি করে করলে সব থেকে ভালো নাম্বার পাওয়া যাবে। এবং সমস্ত পরীক্ষা, আইসিডিএস, ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, যে কোনো পরীক্ষায় সহজেই প্রেসি করা যাবে এবং সর্বোচ্চ নাম্বার পেয়ে পাস করা যাবে। তো এই ভিডিওটা আমি প্রেসি সম্পর্কে বললাম। এই ভিডিওটা যদি ভালো লাগে ছাত্রছাত্রী বন্ধুরা, তবে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরের ভিডিওগুলো দেখার জন্য। যারা আছো তো বটেই, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ডেসক্রিপশান বক্সে গিয়ে আমাদের লিঙ্কে যদি যোগাযোগ করতে চাও যোগাযোগ করো, আরও সহযোগিতা করার থাকলে আমরা করে দেবো। তা আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি, ধন্যবাদ। পরের ভিডিওর জন্য আবার দেখা হবে পরের ভিডিওতে।